না করে যেটি আমরা দেখলাম সেটা হলো যে শেখ হাসিনার জমানার শেষ দিকে ওখানে এমন গোলাগুলি হলো, মায়ানমার আর্মি করলো, যেখানে চট্টগ্রামের ডিসি, কক্সবাজারের ডিসি, এসপি তারা পর্যন্ত নাফ নদী পার হয়ে ওখানে যেতে পারছে না। ওখানকার লোকজন না খেয়ে মরার মতো অবস্থা, পর্যটকরা আটকা পড়ছে। আপনার কি মনে হয় এগুলোর সাথে কোনো পরিবেশ জড়িত? ফাজলামো, আন্তর্জাতিক চক্রান্ত জড়িত। আবার এখন রেজওয়ানা যে কথাগুলো বলছে, সেই কথা কি কেবলই পরিবেশ? এই কথার পেছনে অবশ্যই আন্তর্জাতিক চক্রান্ত রয়েছে। এটাই জনগণ বিশ্বাস করে, এবং এই বিশ্বাস, জনগণের যে বিশ্বাস, এই বিশ্বাসটা ভেঙে দেওয়ার জন্য যা কিছু করা দরকার, যেভাবে কথা বলার দরকার, এটি বর্তমান সরকার করছে না। না করার ফলে কি হচ্ছে, সেন্ট মার্টিন নিয়ে আমাদের সন্দেহ অবিশ্বাস বাড়ছে, এবং এই সন্দেহ অবিশ্বাসের কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার বিপদে পড়ছে, এবং রেজওয়ানা স্বয়ং নিজেও এখন বিপদে আছেন, এবং আগামীতে তার এই যে অজনপ্রিয়তা, এটি তুঙ্গে গিয়ে পড়বে এবং তিনি রাস্তায় হাঁটতে পারবেন না একটা সময়। গেল এটা। দ্বিতীয়ত যেটি বলছিলাম সেটি হলো ট্রাম্পের ট্রাম্প কার্ড। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার সম্পর্ক ভালো নয়, তার সাথে শত্রুতামূলক সম্পর্ক রয়েছে, এবং তিনি ক্ষমতায় আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে, যাকে বলা হয় অপদস্থ করার জন্য, বেইজ্জতি করার জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। এই ধরনের কথাবার্তা কিন্তু আলোচনা হচ্ছে। তো এই কাজগুলো করার জন্য তিনি যে কৌশল অবলম্বন করবেন, এটাই এখন অনেকে ট্রাম্প কার্ড বলার চেষ্টা করছেন। এখন সেই আগামীতে ডোনাল্ড ট্রাম্পের কি ট্রাম্প কার্ড বাংলাদেশে আসতে পারে, এটা নিয়ে খুব আলোচনা হচ্ছে। এবং এই আলোচনা যে কেবল বাংলাদেশে হচ্ছে তা নয়, এটা ভারতে হচ্ছে, এটি চীনে হচ্ছে। চীনের নামকরা পত্রপত্রিকা বলছে, এমনকি সারা পৃথিবীর যে অর্থনীতি এবং রাজনীতি নিয়ন্ত্রণ করে যে পত্রিকাটি দ্য ইকোনমিস্ট, সেখানেও ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের যে রসায়ন এবং ডোনাল্ড ট্রাম্পের যে ক্ষমতা আরোহণ, এটি নিয়ে আগামীতে কী ধরনের বিপত্তি হতে পারে, বাংলাদেশে বিপদ বাড়তে পারে, ডোনাল্ড ট্রাম্পের কারণে ডক্টর ইউনূস কী ধরনের প্রবলেমে পড়তে পারে, এটা ইকোনমিস্টের যে একেবারে লেটেস্ট যে সংখ্যা 17 তারিখে বের হয়েছে, মানে এই মাসের নভেম্বর মাসের 17 তারিখে যেটা বের হয়েছে, সেখানে গিয়ে দেখেন বিশাল এক নিবন্ধ। এবং ইকোনমিস্ট যে, যাকে বলা হয় অনুমান ভিত্তিক নয়, গবেষণা ভিত্তিক যে সকল নিবন্ধ প্রকাশ করে কোনো দেশ সম্পর্কে, ওই গবেষণার ভিত্তিতেই কিন্তু পরবর্তীতে রাজনীতি নির্ধারিত হয়। ফলে ইকোনমিস্ট যেটা বলেছে তার সঙ্গে ইহুদিজমের মতাদর্শ রয়েছে, বিশ্ব ব্যাংকিং ব্যবস্থার গ্রিন সিগন্যাল রয়েছে, আমেরিকান রাজনীতির গ্রিন সিগন্যাল রয়েছে, ব্যাড সিগন্যাল রয়েছে, এবং এখানকার যে আঞ্চলিক জিওপলিটিক্স সেটা রয়েছে। তো কাজেই ডোনাল্ড ট্রাম্পের যে ট্রাম্প কার্ড, সেই ট্রাম্প কার্ড এখন পর্যন্ত উনি প্রয়োগ করেনি। উনি কেবলমাত্র কয়েকটা টুইট দিয়েছেন। তো সেই টুইট নিয়েই কিন্তু বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে এবং সারা দুনিয়াতে রীতিমতো বাঙালিদের মধ্যে হইচই শুরু হয়ে গিয়েছে। ভারতের উত্তরপাড়া, দক্ষিণ পাড়া, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন যেখানে আছেন, কারো মুখে কিন্তু হাসি নেই। নোবডি ইজ হ্যাপি। যেভাবে শেখ হাসিনার মানে উড্ডয়নের পর, ভারতে পলায়নের পর, চলে যাওয়ার পর বিএনপির মধ্যে, জামাতের মধ্যে এক ধরনের মানে ভাবসাব চলে এসেছিল। সবাই মন্ত্রী হয়ে গেছেন, সবাই প্রধানমন্ত্রী হয়ে গেছেন, সবাই ক্ষমতায় বসে গেছেন, এইরকম ইলেকশন কাজ হচ্ছে, পরশু হচ্ছে, এরকম একটা ভাবসাব ছিল। গিয়ে দেখেন সবগুলোর মুখ কিন্তু এখন শুকিয়ে গেছে, কারো মনে শান্তি নেই। আবার যারা উপদেষ্টা হয়েছেন, প্রধান উপদেষ্টা হয়েছেন, তাদের সবার মধ্যে একটা টেনশন, ভীষণ রকম টেনশন। এখন ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, এরকম একটা অবস্থার মধ্যে পড়ে গেছেন। তো ট্রাম্প সাহেব কেবলমাত্র একটা টুইট দিয়েছেন এবং তিনি বিজয়ী হয়েছেন, এতেই যদি এই অবস্থা হয়, আর তিনি এসে তার যে একগুঁয়েমি স্বভাব, সেগুলোর দু চারটে সিনড্রোম যদি বাংলাদেশে তিনি প্রয়োগ করেন, তাহলে এই বিষয়গুলো কোন পর্যায়ে যেতে পারে, এগুলো নিয়ে যদি আমরা এখনও পরিকল্পনা না করি, প্ল্যান না করি, এবং ওইগুলো মোকাবেলা করার জন্য, ট্রাম্প কার্ড মোকাবেলা করার জন্য বিকল্প পদ্ধতি আমাদের হাতে না থাকে, তাহলে দুর্ভোগ এবং দুর্দশা পোহানো ছাড়া আর কোনো উপায় থাকবে না। গেল এটা। এরপর হলো আরেকটি ইসকন। এখন বাংলাদেশের রাজনীতিতে বিএনপি, জামাত, হেফাজত থেকে শুরু করে যত কিছুই যে পক্ষ শক্তি রয়েছে, তার সাথে বড় শক্তি এখন যাকে বলা হয় ইসকন। এবং ইসকনের সাথে সাথে হিন্দুদের সাম্প্রদায়িকতা। এই গ্রুপটি, এই দলটি বলতে গেলে এখন পুরো বাংলাদেশে বসবাসরত কয়েক কোটি হিন্দু, কয়েক কোটি হবে কি 1 কোটি হিন্দু বা 2 কোটি হিন্দু, তাদের রিপ্রেজেন্টেশন করছে। এবং এখানে এমন সব ঘটনা ঘটছে যেই ঘটনার
ফলাফল ছড়িয়ে পড়ছে আসামে, ত্রিপুরাতে, ছড়িয়ে পড়ছে মেঘালয়, ছড়িয়ে পড়ছে পশ্চিমবঙ্গে। এবং কল্পনা করতে পারেন যে বাংলাদেশে যেটা কোনোদিন হয়নি, এমনকি যখন যাকে বলে মুক্তিযুদ্ধ চলেছে, তখন আমাদের সীমান্ত খোলা ছিল, বর্ডার খোলা ছিল, পরিপূর্ণভাবে বর্ডার খোলা ছিল। আর এখন যেখানে ভারতের সঙ্গে আমাদের বিলিয়ন বিলিয়ন ডলার ব্যবসা হচ্ছে, আমদানি হচ্ছে, রপ্তানি হচ্ছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী যেখানে ভারতের আশ্রয় আছেন, প্রায় 1 লাখ আওয়ামী লীগের নেতাকর্মী ইতিমধ্যে ভারতে আশ্রয় নিয়েছেন। তো এই অবস্থাতে ভারত সরকারিভাবে তারা বাংলাদেশিদের জন্য ভিসা প্রদান স্থগিত রেখেছে, বন্ধ রেখেছে। তো এই যে ভিসা প্রদান যে স্থগিত বা বন্ধ রেখেছে, এটি পশ্চিমবঙ্গের যাকে বলা হয় ব্যবসা বাণিজ্য তছনছ করে দিয়েছে। চেন্নাইয়ের চিকিৎসা ব্যবস্থাকে তছনছ করে দিয়েছে। ত্রিপুরা, আগরতলা, মেঘালয়, আসাম, দার্জিলিং, শিলিগুড়ি পুরো এলাকাতে রীতিমতো অস্থিতিশীলতা দেখা দিয়েছে ইকোনমিক সেক্টরে। কিন্তু তারপরেও মিস্টার নরেন্দ্র মোদী স্ট্রিক্ট। এই যে তিনি যে স্ট্রিক্ট হয়ে আছেন, স্ট্রিক্ট হয়ে তিনি এমন কিছু এখানে ঘটানোর চেষ্টা করছেন যেটা কিনা তার যে উগ্র হিন্দুত্ববাদী মনোভাব এবং উগ্র সাম্রাজ্যবাদী মনোভাব, এই দুটোর যে সম্মিলিত পরাকাষ্ঠা, এটি বাংলাদেশে প্রয়োগ করার জন্য তিনি মুছে তা দিচ্ছেন। তিনি দাড়িতে মাখন লাগাচ্ছেন এবং এই কাজ করার জন্য তার নিজস্ব যে বাহিনী রয়েছে, রাষ্ট্রীয় বাহিনী, এবং তার যে আরএসএস এর বাহিনী, তারপরে তার যে গোয়েন্দা সংস্থা, তাদের এজেন্ট এবং তাদের যারা মিত্র রয়েছে বাংলাদেশে, সেটা যারাই বলেন, এখন তো মানে তারা বলতে গেলে সবার সঙ্গে, জামাতের সঙ্গে, বিএনপির সঙ্গেও আওয়ামী লীগের মতো তারা সম্পর্ক গড়ে তুলে ফেলেছে এবং ভারতকে এখন কেউ খেপাচ্ছে না। আওয়ামী লীগ যতদিন মানে ক্ষমতায় ছিল তখন জামাত কথা বলতো, আওয়ামী লীগ কথা, বিএনপি কথা বলতো, আওয়ামী লীগের অনেক লোক কথাবার্তা বলতো। কিন্তু এখন এই মুহূর্তে মানে ভারত এমন একটা সুবিধাজনক অবস্থায় আছেন যে স্বয়ং ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে প্রত্যেকটি লোক ভারতের বিরুদ্ধে কথা বলছে, একজন লোক ভারতের বিরুদ্ধে এই বাংলাদেশে বসে কথা বলছেন না। এমনকি ইসলামী দলগুলো যারা ভারতীয় আধিপত্যবাদকে রুখে দেওয়ার জন্য জেহাদ ঘোষণা করেছিল, যারা সুদের বিরুদ্ধে, সুদখোরের বিরুদ্ধে যারা ফতোয়া দিয়ে যাকে বলতে হয় জেলখানাতে যাওয়ার জন্য প্রস্তুত ছিল, সেই সকল মানুষ সুদের পক্ষে কথা বলছে, সুদখোরের পক্ষে কথা বলছে, ভারতের পক্ষে ফতোয়া দিচ্ছে, নরেন্দ্র মোদীর জন্য অন্তঃপ্রাণ হয়ে পড়েছে। এই যে একটা বিবর্তন বাংলাদেশে ঘটছে, এই বিবর্তনের নেতৃত্বে রয়েছে ইসকন। এবং আপনি দেখেন এখন ইসকনকে বা ইসকনে যারা নেতৃবৃন্দ রয়েছে তারা উল্টো বাংলাদেশকে হুমকি দিচ্ছে, বাংলাদেশের লোকজনকে হুমকি দিচ্ছে এবং তারা তাদের যে চেইন অফ কমান্ডটা, সেই চেইন অফ কমান্ডটা চট্টগ্রাম থেকে, উত্তরবঙ্গ থেকে, ঢাকা থেকে শুরু করে ডাইরেক্ট দিল্লি, দিল্লি থেকে ওয়াশিংটন এবং ওয়াশিংটনের যে ক্ষমতার কেন্দ্র ক্যাপিটাল হিল, সেই ক্যাপিটাল হিল এবং হোয়াইট হাউস, এই পুরো জায়গার মধ্যে একটা মেলাবন্ধন তৈরি করে ফেলেছে। তো কাজেই এগুলো আপনাকে আগে জানতে হবে, বুঝতে হবে এবং এই আন্তর্জাতিক খেলাধুলা বুঝে যদি আপনি সিদ্ধান্ত নিতে পারেন, পরিকল্পনা করতে পারেন, রাজনীতি করতে পারেন, অর্থ ব্যবস্থা চালাতে পারেন, তাহলেই সফল হবেন। আদারওয়াইজ অন্যের যে অন্যের যে ফাঁদ রয়েছে, তারা যে ফাঁদ পেতেছে, সেখানে হাসি মুখে পা দেওয়া ছাড়া আপনার আমার আর কোনো উপায় থাকবে না। ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা আরোহণ করার পর ইউনূস সরকারের ভাগ্য কী হবে, শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন আদৌ সম্ভব হবে কিনা, এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। এবং এই যে অতি সম্প্রতি একজন ভদ্রমহিলাকে, যিনি কিনা ইসকনের একজন প্রমোটার, ইসকনের একজন যাকে বলা হয় মেন্টর এবং সক্রিয় সদস্য, তাকে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার প্রধান তৈরি করা হলো। এর ফলে বাংলাদেশে ইসকন নিয়ে দীর্ঘদিন যাবৎ যে বিতর্ক চলছে এবং গত 3 মাসে তাদের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড যেভাবে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, সেই আতঙ্কের সঙ্গে এই ভদ্রমহিলার যে নিয়োগ, এটি কতটা প্রভাব ফেলবে, এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে সেন্ট মার্টিন নিয়ে আলোচনা করে নিই। সেন্ট মার্টিনে যাওয়া যাচ্ছে না এবং সরকারের পক্ষ থেকে যে কথাগুলো বলা হচ্ছে এ খুবই আপত্তিকর। এবং অবাক করার ব্যাপার হলো যে
রাজা যায়, রাজা আসে, কিন্তু নিয়ম পাল্টায় না। তো সেন্ট মার্টিন নিয়ে শেখ হাসিনার জমানার শেষ কয়েকটি মাসে তখন থেকে কিন্তু তেলেস্মাটি শুরু হয়ে গিয়েছিল। এখন যেভাবে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা খুব নরম ভাষায় আকর্ষণীয় শব্দমালা ব্যবহার করে এবং নিজের যাকে বলা হয় লাবণ্যময় অভিব্যক্তি দ্বারা তিনি এমন সব কথা বলার চেষ্টা করছেন যেগুলো শুনতে আপনার কাছে ভালো মনে হবে, কিন্তু প্রকৃতপক্ষে এটার যে যৌক্তিকতা নিয়ে যদি তাকে প্রশ্ন করা হয়, আমার মতো নির্বোধ যদি তাকে প্রশ্ন করে তিনি উত্তর দিতে পারবেন না। যেমন তিনি বলছেন যে এটা এমন একটা দ্বীপ যে দ্বীপের অস্তিত্ব যদি এখন এই অবস্থায় চলতে থাকে এটি 2045 সনে হারিয়ে যাবে, কোরালটা হারিয়ে যাবে। এখন তাকে যদি প্রশ্ন করা হয় যে এই তথ্য আপনি কোথায় পেলেন যে 2045 সনে এই দ্বীপটি হারিয়ে যাবে যদি এখানে পর্যটক যায়? 2 নম্বর হলো যে এই কোরাল দ্বীপ তিনি যেভাবে বলছেন যে এই কোরাল দ্বীপ যদি না থাকে, অর্থাৎ এই দ্বীপটা অন্য দ্বীপের মতো নয়, এটা বিরল কোরাল দ্বারা তৈরি, তো এই দ্বীপটি যদি না থাকে বাংলাদেশই থাকবে না। আচ্ছা আপনি বলেন তো এই দ্বীপ মানে কত বছর আগে তৈরি হয়েছে? কত শত বছর আগে এই সেন্ট মার্টিন দ্বীপ তৈরি হয়েছে। তো যখন এই সেন্ট মার্টিন দ্বীপটা ছিল না তখন বাংলাদেশে কি হয়েছিল? 10টা ঘটনা বলেন, 5টা ঘটনা বলেন, 2টো ঘটনা বলেন, বা বলেন যে এই কোরাল দ্বীপ যখন আবার হয়েছে, হওয়ার পরে বাংলাদেশের এমন কি উপকার হয়েছে। মূল ব্যাপারটা হলো যে প্রকৃতি যে লীলা খেলাগুলো খেলে, তো সেখানে দ্বীপ তৈরি হয়, মরুভূমি তৈরি হয়, বনভূমি তৈরি হয়, এবং এগুলো আবার সময়ের বিবর্তনে হারিয়ে যায়। পৃথিবীর অনেক মরুভূমি একসময় বনাঞ্চল ছিল, অনেক বনাঞ্চল একসময় মরুভূমি ছিল, অনেক নদী বিলীন হয়ে গেছে, অনেক পাহাড় যেটা সমুদ্রে পরিণত হয়েছে, অনেক পাহাড় ভূমিকম্পের ফলে সেটা দেবে গিয়ে মানে যাকে বলা হয় সেটা সেখানে একটা বিশাল সমুদ্র তৈরি হয়েছে। পৃথিবীর আপনি অবাক হয়ে যাবেন, হিমালয়ের চেয়েও বড় যে উচ্চতা সম্পন্ন পর্বত, সেই পর্বতের নাম হলো অলিম্পাস পর্বত। সেই অলিম্পাস পর্বতটা কোথায় ছিল, কোথায় আছে? সেটি আছে প্রশান্ত মহাসাগরের তলদেশে। তাহলে পৃথিবীর গভীরতম যে সমুদ্র, সেই সমুদ্রের নিচে আবার একটা পর্বত আছে যেটি পর্বতের তলদেশ থেকে সেই উচ্চতা পর্যন্ত, যেটা হিমালয়ের চেয়ে অর্থাৎ প্রায় 30,000 বা 32,000 ফিট, তার চেয়েও বেশি, অর্থাৎ অলমোস্ট প্রায় 40,000 ফিট উচ্চতা সম্পন্ন। তো এটা হলো কি করে, কোন আমলে এটা হয়েছিল? টারশিয়ারি আমলে, না 100 বছর আগে, না 1,00,000 বছর আগে? এটা যে অনেকে জিজ্ঞাসা করেন। এই পৃথিবীতে অনেক কিছু ঘটে সময়ের প্রয়োজনে, কিন্তু এগুলো নিয়ে আমরা অনেক সময় বাড়াবাড়ি করি। এই যে আমাদের শরীর নিয়ে, স্বাস্থ্য নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা বলি, এটা খাওয়া যাবে না, ওটা খেতে হবে, ওটা করতে হবে। এত নিয়ম কানুন যারা পালন করে, আপনি গিয়ে দেখেন তো, চীন দেশে গিয়ে দেখেন, এই চীনের যে অ্যাভারেজ হেলথ আমাদের মতো নয়, আমাদের চেয়ে অনেক নিম্নমানের। এই তাদের চামড়া নষ্ট, গায়ের রং ভালো না, ইত্যাদি ইত্যাদি। আপনি ইউরোপ দেখেন, ইউরোপে আমেরিকা এত সভ্য দেশ, কানাডা এত সভ্য দেশ, তাদের এই খাবার খেতে হবে, এই এভিয়ান পানি খেতে হবে, ওটা করতে হবে, ওটা করতে হবে। আপনি অন অ্যাভারেজে কানাডার বা আমেরিকার 100 জন সাধারণ মানুষ আনেন, আর আমাদের গ্রাম বাংলার কিছু খায় না, সারাদিন পচা কাদার মধ্যে থাকে, পান্তা ভাত খায়, কাঁচামরিচ খায়, তার পাশে দাঁড়া করান। দেখেন কাদেরকে দেখতে ভালো লাগে। তো এই কথাগুলো আসলে যাকে বলা হয় মানুষের মনে সন্দেহ সৃষ্টি করা। এখন সেন্ট মার্টিন দ্বীপে যেতে দেওয়া হচ্ছে না, পর্যটক নিষিদ্ধ, স্থানীয় বাসীদের আনাগোনা কম। তো এগুলোর পক্ষে বিপক্ষে অবশ্যই যুক্তি আছে। সেখানে গিয়ে পর্যটকরা যে কাজগুলো করে সেটা সমুদ্রের পরিবেশ নষ্ট করে, তারপরে সেখানে যে ময়লা আবর্জনা ফেলে, ড্রেনেজ সিস্টেম যা কিছু আছে এটা পরিবেশের ক্ষতি করে, কিন্তু এইগুলো রিসাইকেল করার, এমনকি এখন যে পর্যটক যাচ্ছে তার সাথে যদি 100 গুণ পর্যটকও বেশি যায়, সেগুলোকে রিসাইকেল করার মতো প্রযুক্তি এখন পৃথিবীতে আছে। এই কোরাল দ্বীপের কিছুই হবে না, বরং এটাকে ব্যবহার করে আমরা যদি আমাদের পর্যটন খাতটাকে আন্তর্জাতিক মানের করতে পারি, এখান থেকে যে আয় হবে সেই আয় এবং
এখানে যাওয়ার ফলে মানুষের যে বিনোদন, এটা আমাদের জাতীয় অর্থনীতিতে যে পরিমাণ সুবিধা দেবে, এবং তার 5% যদি আমরা রিসাইকেলিংয়ে, পরিবেশ রক্ষায় সেখানে সবকিছু ব্যবহার করি, ওখানে 2000 লোক যদি আমরা নিয়োগ দেই ক্লিন করার জন্য ডেইলি, এই আগামী 45 বছর পরে বা 20 বছর পরে, যেটা বলছে 2045 সনে, এই কোরাল দ্বীপের পরিধি আরো বাড়বে যদি ওনার বক্তব্য ঠিক হয়ে থাকে। কিন্তু সেটি